ভারতের রাজনীতিবিদদের অনেককে নিয়েই বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া অঞ্চলে সমালোচনা আছে। বিশেষ করে বর্তমান রাজনীতিবিদদের বাংলাদেশ বিষয়ে অবস্থান অনেকের কাছেই নিন্দনীয়। তবে ব্যতিক্রম একজন, তার নাম মনমোহন সিং। সব সমালোচনাকে অগ্রাহ্য করে নিজের নীতিগত অবস্থান ধরে রেখেছিলেন তিনি। নীরবতা আর স্থিতিশীলতাই ছিল তার ব্যক্তিত্ব। অপ্রয়োজনীয় কথা না বলায় বিরোধীরা তার নাম দিয়েছিলেন মৌনমোহন। তিনি আধুনিক ভারতের অর্থনীতির রূপকার ও নিষ্কলঙ্ক রাষ্ট্রনেতা মনমোহন সিং। হয়তো তিনি প্রচলিত সমাজের রাজনীতিক হয়ে উঠতে পারেননি, তবে বিশ্বাস করতেন ইতিহাস তাকে অন্যভাবে মনে রাখবে। হয়েছেও তাই। সদ্য চলে যাওয়া 92 বছর বয়সী এই রাষ্ট্রনেতাকে স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন মিলিয়ন মানুষ। চলুন এক নজরে জেনে নেই ভারতের এই সর্বজন বিদিত রাজনীতিবিদের কথা। তাকে বলা হয় ভারতের অ্যাক্সিডেন্টাল প্রধানমন্ত্রী, অর্থাৎ হওয়ার কথা না থাকলেও হঠাৎই তিনি বসে গেলেন ক্ষমতার শীর্ষস্থানে। 2004 সালের নির্বাচনে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেল, কিন্তু কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী পদ নিতে অস্বীকার করলেন। সোনিয়া জন্মসূত্রে ইতালীয়, তাই তিনি দায়িত্ব নিলে প্রবল সমালোচনার মুখে পড়তে পারেন। এই ভেবেই তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব দিলেন দলের বর্ষীয়ান নেতা মনমোহন সিংকে। যদিও সমালোচকরা বলে থাকেন যে মনমোহন সিং প্রধানমন্ত্রিত্বের সময়কালে সোনিয়া গান্ধী ছিলেন আসল ক্ষমতার উৎস। ডক্টর সিংহের নিজের কোনো ক্ষমতাই ছিল না। বিজেপির নেতা ও ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদভানি মনে করেন মনমোহন সিং দেশের দুর্বলতম প্রধানমন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে একটা অভিযোগ সবসময়ই থেকেছে যে তিনি খুবই নরম প্রকৃতির মানুষ আর সিদ্ধান্তহীনতায় ভোগেন। তবে তার সততা ও বুদ্ধিমত্তার কারণে সবাই তাকে সম্মান করে এসেছেন। মনমোহন সিং খুব ভালো করে জানতেন যে তিনি রাজনীতিবিদ নন, আপাদমস্তক অর্থনীতিবিদ আর আমলা। মনমোহন ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভার ভোটে দাঁড়িয়েছিলেন 1999 সালে, কিন্তু হেরে যান তিনি। এরপরে উচ্চকক্ষ রাজ্যসভার সংসদ সদস্য হয়েছিলেন আসাম থেকে। ডক্টর মনমোহন সিং এই ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী হয়েছিলেন। 1984 সালে ইন্দিরা গান্ধীর হত্যার পরে যেই শিখ বিরোধী দাঙ্গায় প্রায় 3000 শিখ প্রাণ হারিয়েছিলেন, সেই ঘটনার জন্য প্রধানমন্ত্রী থাকাকালীনই তার দল কংগ্রেসের ভূমিকার জন্য ক্ষমা চেয়েছিলেন মনমোহন সিং। জওহরলাল নেহরুর পরে ডক্টর মনমোহন সিংই প্রথম ভারতীয় নেতা যিনি প্রথমবার প্রধানমন্ত্রীর সম্পূর্ণ মেয়াদ পূর্ণ করার পরে দ্বিতীয়বার আবারও নির্বাচিত হয়ে এসেছিলেন। দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী থাকাকালীন অবশ্য বারে বারে তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সেই সব অভিযোগের কারণেই 2014 সালের লোকসভা নির্বাচনে তার দল কংগ্রেসের ভরাডুবি হয়েছিল। ডক্টর মনমোহন সিং এর প্রথম 5 বছরের মেয়াদকালে সব থেকে বড় জয়টা ছিল আমেরিকা থেকে পারমাণবিক প্রযুক্তি পাওয়ার জন্য একটি চুক্তি সই করা। অর্থনৈতিকভাবে খুবই দরিদ্র একটি পরিবারে জন্ম নিলেও ভারতের অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা মনমোহন সিং অর্থনীতিতে যুগান্তকারী বেশ কিছু পরিবর্তন এনেছিলেন। 1932 সালের 26শে সেপ্টেম্বর অবিভক্ত পাঞ্জাব প্রদেশের ছোট্ট যেই গ্রামে তিনি জন্ম নিয়েছিলেন, সেখানে না ছিল বিদ্যুৎ, না ছিল খাবার পানি। এরকম একটা গ্রাম থেকে উঠে আসা মনমোহন সিং পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর স্নাতকোত্তর ডিগ্রি পান ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে, ডক্টরেট ডিগ্রি পান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। এ সময় নিদারুণ অর্থ কষ্টে দিন কাটে তার। পড়াশোনা করতে 600 পাউন্ড দরকার হলেও পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে তিনি যে বৃত্তি পেতেন তা ছিল প্রায় 160 পাউন্ড। তার মেয়ে বাবা সম্পর্কে লিখেছিলেন, তিনি খুব সচেতনভাবে কিপ্টে হয়ে জীবনযাপন করতেন। বাবার বাড়ির ব্যাপারে একদম অসহায় ছিলেন। না পারতেন একটা ডিম সিদ্ধ করতে, না চালাতে পারতেন টেলিভিশন। তবে দেশটা ঠিকই চালাতে পেরেছিলেন মনমোহন সিং। 1991 সালে ভারতের অর্থনৈতিক সংকটের সময় তিনি প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের অধীনে অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। এই সময় তিনি ভারতের অর্থনীতিকে উন্মুক্ত করে এক অভূতপূর্ব অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া শুরু করেন। এটি তাকে আন্তর্জাতিকভাবে পরিচিতি এনে দেয়। পড়াশোনা শেষে মনমোহন সিং ভারতে ফিরে এসে অর্থনীতিবিদ হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি প্রথমে জাতিসংঘে কাজ করেন এবং পরে দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে অধ্যাপনা করেন। এই সময় তিনি ভারতের অর্থনৈতিক সমস্যাগুলো নিয়ে গবেষণা করেন এবং সমাধানের পথ নিয়ে কাজ শুরু করেন।
পরবর্তীতে তিনি ভারত সরকারের অর্থনৈতিক বিভাগে যোগ দেন এবং দেশের অর্থনৈতিক নীতিগুলো পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1971 সালে মনমোহন সিং তার সরকারি কর্মজীবনে একটি নতুন অধ্যায় শুরু করেন, যখন তিনি ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে একজন অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে তিনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন। তার বিদায়ে আমাদের বিনম্র শ্রদ্ধা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।